গুঞ্জরমারি বাজার সংলগ্ন, সেখানে আমার ওয়ার্ড সেক্রেটারির বাড়ি। সেই জায়গায় ওয়ার্ড সেক্রেটারির বাড়ি ঘরে বিএনপির ছেলেপেলে গিয়ে সন্ত্রাসী কায়দায় মিছিল নিয়ে গিয়ে সেখানে হামলা চালিয়েছে, তাদের উপর আক্রমণ করেছে। মানুষের কাছে হাসির পাত্র হয়ে গেল মুহূর্তের মধ্যে সার্জিস আলম। মানে সার্জিস ফেল করবে এটা অনেকেই মনে করছেন যে না, বাট আমি প্রথম থেকে বলছি যে সার্জিসের যে রাজনৈতিক বৈশিষ্ট্য বা যেই কান্না আমার বঙ্গবন্ধু লোল টোল ফলাই দিছে, তো সেই সার্জিস যখন আবার সেই বঙ্গবন্ধুকে নিয়েই অনেক মন্তব্য করছে, জাতির মধ্যে একটা অংশ এরে ভাই আসলে টাউট মনে করছে। দেখো সেই 2-4 জন চান্দাবাজ আছেন, তখনই সামনে থেকে বলতেছেন ভাই প্রমাণ দেখান। আগের মতো পাইছেন, আগের দেশ আর নাই, একেবারে সবকিছু উৎপ্রায় ফেলাবো। যখনই বললেন যে চিল্লাইয়া ভাত হয় না ভাই, প্রমাণ দেখান, তখনই লেজ গুটিয়ে পালালেন। যেহেতু পত্রিকা হয় নাই, সেহেতু আপনাদেরকে আমি একটা ভিডিও ফুটেজ দেখাবো। ভিডিও আছে, স্টকে আছে, সুন্দরভাবে আছে, আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম। সার্জিস আলম তিনি তো পুরোই ফাটায় ফেলছে, তারও তো অবস্থা খারাপ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যাই হোক এই বিষয় নিয়ে বিস্তারিত আমরা ভিডিওতে রেখেছি আপনাদের জন্য। আগেই আমি বেশি কিছু বলতে চাই না। অবশ্যই এই সার্জিস আলম কী করেছে এবং তাকে কী করেছে এবং তার আগামীতে কি হতে পারে, নতুন সরকার গঠন হওয়ার পর যেটা আমরা বলছিলাম যে পুরোই ক্যারাবেরা লেগে গেছে। যাই হোক চলেন আমরা এই বিষয় নিয়ে কিছু বিস্তারিত ভিডিও ফুটেজ এবং সেই সাথে বিশ্লেষকরা কি বলছে আমরা দেখে আসি। মানে শুরু হয়ে গেছে, ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে। সেই জায়গায় ওয়ার্ড সেক্রেটারির বাড়ি ঘরে বিএনপির ছেলেপেলে গিয়ে সন্ত্রাসী কায়দায় মিছিল নিয়ে গিয়ে সেখানে হামলা চালিয়েছে, তাদের উপর আক্রমণ করেছে। আমরা এখানে আমাদের ক্ষমতার জন্য রাজনীতি করতে আসি নাই। আমাদের নেতাকর্মীদের গায়ে স্পর্শ করার আগে সেটা আমাদের শরীরের উপর দিয়ে যাইতে হবে। তাই এখন রাত প্রায় 11টা বাজতে চলেছে। আমি আমার ওই নেতাকর্মীর বাসার দিকে যাচ্ছি। আমরা দেখতে চাই যে বিএনপির নেতাকর্মীরা তারা কত বড় সন্ত্রাসী হইতে পারে, কত হামলা করতে পারে, রক্ত ঝরাইতে পারে, জীবন নিতে পারে। আমরা আমাদের জায়গা থেকে এটা দেখতে চাই। আমি নিজে এখন সেখানে যাচ্ছি, আমরা কয়েকজন মিলে যাচ্ছি, দেখি তারা আমাদেরকে হামলা করুক, আমাদেরকে মারুক, তারপরে আমাদের নেতাকর্মীদেরকে স্পর্শ করতে হবে। তারা মনে করেছে তাদের জায়গা থেকে যে তারা বিজয়ী হয়েছে, এখন তারা আরেকটা স্বৈরাচার কায়েম করবে, নব্য স্বৈরাচার হবে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটা কথা বলতে চাই যে এই বাংলাদেশে এটা আমরা আর হইতে দিব না, এই হওয়ার সুযোগ দেয়া হবে না। প্রয়োজন হলে আমরা কালকে থেকে আবার রাজপথে নামবো। প্রয়োজন হলে আমাদের যে লড়াইটা ছিল অভ্যুত্থানের পরে, এই 1.5 বছরের লড়াই, যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ তৈরি করার লড়াই, এই লড়াইটা আমাদেরকে কালকে থেকে শুরু করতে হবে। আমরা আমাদের সকল নেতাকর্মীদেরকে আমি আমার জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, 11 দলীয় জোটেরও আপনারা যারা রয়েছেন আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, আমরা আমাদের জায়গা থেকে শুধু আমাদের দলীয় রাজনীতিটা করি, আমরা মানুষের রাজনীতি করি। এটা যদি কারো সহ্য না হয়, কেউ যদি শুধুমাত্র আমরা একটা দল করি দেখে, একটা জোটে অংশগ্রহণ করেছি, ভোটে অংশগ্রহণ করেছি দেখে কেউ যদি মনে করে যে আমাদেরকে মারা, রক্তাক্ত করা, হামলা করা বৈধ হয়ে গিয়েছে, তাহলে তাদের বিরুদ্ধে আমাদের নামতে হবে। এরা আবার আরেকটা নব্য স্বৈরাচার কায়েম করতে চায়। আমি আমার জায়গা থেকে স্পষ্ট করে আপনাদেরকে বলি, বিন্দু মাত্র ভয় পেলে চলবে না। তারা তাদের জায়গা থেকে অন্যায় করছে, অপরাধ করছে, জুলুম করছে, ভয়টা তারা পাবে, কিন্তু আমাদের ভয় পেলে চলবে না। আমরা যেন মাথা উঁচু করে সম্মানের সাথে যে রাজনীতি করে আসছি, আমরা আমাদের জায়গা থেকে সেই রাজনীতিটা করে যাব। আমি আমার জায়গা থেকে এইটুকু আপনাদেরকে কথা দিচ্ছি যে আমার পঞ্চগড় 1 আসনের যে কোনো জায়গায় যে কোনো নেতাকর্মীকে যদি আঘাত করা হয় আমাকে জানাবেন, আমি ছুটে যাব সেখানে। আমরা ওই রাজনীতি করতে আসি নাই যে ঘরে বসে থেকে রাজনীতি করব। সৃষ্টিকর্তা মহান আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন এই বয়সে আপনাদের প্রতিনিধিত্ব করার। আপনারা 1,68,000 মানুষ সেই আস্থাটুকু রেখেছেন। আমরা রক্ত দিব, জীবন দিব, কিন্তু আপনার যে আস্থার যে আমানত, সেই আমানত আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। আমি আমার জায়গা থেকে এখন গুঞ্জরমারি বাজারের দিকে আসছি। সেখানে নাকি 2-3 জন নব্য স্বৈরাচার তৈরি হয়েছে, যারা মনে করছে যে তারা জিতেছে দেখে সেখানে তারা আরেকটা ত্রাসের রাজত্ব কায়েম করবে, দাসের রাজত্ব কায়েম করবে। তাদের কথা মতো মানুষকে উঠতে হবে, চলতে হবে, বসতে হবে। এবং তারা তাদের জায়গা থেকে মনে করছে যে কেউ আর অন্য দলের রাজনীতি করতে পারবে না। যারা শাপলাকলির ভোট করেছিল, যারা সার্জিস আলমের সাথে রাজনীতি করেছিল, তাদের আর বেঁচে থাকার অধিকার নাই। যারা এটা মনে করে তাদের বিরুদ্ধে আমাদের আরেকটা লড়াইয়ে নামতে হবে। এই লড়াইটা হচ্ছে আগামীতে নব্য কোনো স্বৈরাচার তৈরি না। কি বলা হয়েছে চাটুকার, এদের আসলে কখনো ভালো পরিণতি হয় না। কথা বলছি সার্জিস আলমকে নিয়ে।
আমি আগেই বলছি এই ছেলেটা পাশ করবে না। জামাতের এত শক্ত সাপোর্ট থাকার পরেও পঞ্চগড়ে ফেল করেছে সার্জিস আলম, জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে। এখন যখন নির্বাচনের রেজাল্ট আসলো, পঞ্চগড় 1 আসনে যিনি বিএনপির প্রার্থী ছিলেন তিনি বিজয়ী হয়েছেন। তো এর পরপরই সার্জিস আলম একটা পোস্ট দিয়েছিল তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাইয়া। 24 থেকে 48 ঘন্টা পার হইতে না হইতে সার্জিস আলম এখন নতুন এক ধান্দা তিনি জনগণের সামনে নিয়ে আসছেন, বাট জনগণ তাকে ওয়াকথিং বলছে। কারণটা কি দেখেন, জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পঞ্চগড় 1 আসনের ফলাফল নিয়ে একটা বিতর্ক সৃষ্টি করতে চাচ্ছে সার্জিস আলম। তার মন্তব্য হচ্ছে, ফেসবুকে তিনি পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন। তার এই বক্তব্যের পর স্থানীয় জনগণ এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে নিন্দা এবং ক্ষোভের ঝড় উঠেছে। বেসরকারি ফল অনুযায়ী বিএনপি প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমিরের থেকে 8,120 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে সার্জিস আলম। যখন ফলাফল ঘোষণা হয়েছিল, জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে বিএনপি প্রার্থী নওশাদ জমিরের পাশেই বসা ছিল সার্জিস আলম। তো রেজাল্ট তো তার সামনেই ঘোষণা হলো, 2টা প্রার্থী এখানে ছিল। ফলাফল ঘোষণার পর বিএনপির প্রার্থীকে তিনি অভিনন্দন জানান যে ভাই কংগ্রেচুলেশন, আপনি জিতছেন। তার এই বার্তাকে তখন উপস্থিত এবং এলাকাবাসী যারা ছিল, অন্য দলের নেতাকর্মীরা ছিল বা দেশের জনগণ যারা সার্জিসের ফলোয়ার আছে, সবাই মনে করলো যে এটা রাজনীতিতে নতুন ধারা শুরু হয়েছে এবং অভিনব প্রশংসিত হয়েছিল। অর্থাৎ যেখানে নর্মালি আমরা কারচুপির অভিযোগ করছিলাম বিভিন্ন জায়গায়, সেখানে সার্জিস যখন তাকে প্রশংসা করলেন যে ভাই কংগ্রেচুলেশন, পজিটিভলি ছিল। কিন্তু আপনার কয়েক ঘন্টা পরেই সোশ্যাল মিডিয়ায় আপনার নির্বাচনী প্রক্রিয়া নিয়ে ফের প্রশ্ন তুলেছে সার্জিস আলম। তার পোস্টে তিনি বলছেন, জনগণের রায় তিনি সম্মান করেন, কিন্তু কয়েকটি কেন্দ্রে অনিয়ম এবং ফল পরিবর্তনের আশঙ্কা রয়েছে বলে এটা তার ধারণা, এমনকি তার কাছে অভিযোগ এসেছে। আর এ সকল অভিযোগ যাচাই না হলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাবে। তাই স্বচ্ছতা নিশ্চিত করতে সব কেন্দ্রের ভোট পূর্ণাঙ্গভাবে পুনরায় গণনার দাবি জানিয়েছেন। তো আচ্ছা, এরপরে আপনার সার্জিস আলম যখন প্রথম পোস্টটা দিচ্ছিলেন সেখানে কি ছিল, আমরা একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছি, ব্যারিস্টার নওশাদ জমির ভাইকে শুভেচ্ছা জানাতে এসেছি। জনগণ যদি এক ভোটেও এগিয়ে রাখে, সেই রায়কে সম্মান করা আমাদের রাজনৈতিক শিষ্টাচারের অংশ। প্রতিদ্বন্দ্বীকে সম্মান দেখানো এবং তার খুশির মুহূর্তে পাশে থাকা আমাদের দায়িত্ব। তবে পরবর্তী সময় যে পোল্টিবাজি একটা স্ট্যাটাস দিল, মানুষের কাছে হাসির পাত্র হয়ে গেল মুহূর্তের মধ্যে সার্জিস আলম। মানে সার্জিস ফেল করবে এটা অনেকেই মনে করছেন যে না, বাট আমি প্রথম থেকে বলছি যে সার্জিসের যে রাজনৈতিক বৈশিষ্ট্য বা যেই কান্না আমার বঙ্গবন্ধু লোল টোল ফলাই দিছে, তো সেই সার্জিস যখন আবার সেই বঙ্গবন্ধুকে নিয়েই অনেক মন্তব্য করছে, জাতির মধ্যে একটা অংশ এরে ভাই আসলে টাউট মনে করছে যে দেখো এরা তো আসলে সুযোগ সন্ধানী, তাই না? সেই জায়গায় কিন্তু সার্জিসরে জনগণ ভোট দেয় নাই, এটাই হচ্ছে বাস্তবতা। তো এই ধরনের হাস্যকর মন্তব্য না করে আপনি রাজনীতি সবকিছু উত্তরায় ভালাবো। যখনই বললেন যে চিল্লাইয়া ভাত হয় না ভাই, প্রমাণ দেখান, তখনই লেজ গুটিয়ে পালালেন। যেহেতু পত্রিকা হয় নাই, সেহেতু আপনাদেরকে আমি একটা ভিডিও ফুটেজ দেখাবো। আছে, ভিডিও আছে, স্টকে আছে, সুন্দরভাবে আছে, আপনাদেরকে দেখাবো। তার আগে ছোট্ট করে আপনাদেরকে বলে দেই যে দেখেন, এই যে ডক্টর ইউনূস, তিনি প্রথমে রূপান্তরিত হলেন সিন্দাবাদের বুড়ো নামে। তারপরে তিনি যখন একবারে ঘাড়ে চেপে বসলেন, তখন সিন্দাবাদের দৈত্যে রূপান্তরিত হলেন। তার শাসনামলে বাংলাদেশের কি বলবো, যে একটা রাষ্ট্রের সংবিধান অনুযায়ী শপথ নেওয়ার পরে সেই রাষ্ট্রের সেই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া, নতুন নতুন মানে রিসেট বাটন পুশ করা, ইতিহাস ঐতিহ্য সকল কিছু ভুলণ্ডিত করার জন্য তাকে আমন্ত্রণ যারা জানিয়েছিলেন, তারা এখনও কিন্তু বাংলাদেশে আছেন। হয়তোবা তিনি তার লাগেজ গুছিয়ে গত রাত্রে পালাইয়া গেছেন। আমি বলি যে মাত্র 2 দিনের মাথায় এভাবে পালাতে হলো জমিদারের নাতি সার্জিস আলমকে। আমার আলোচনা যারা অতীত থেকে শুনে আসতেছেন, যখন আমরা দেখলাম যে এই সার্জিস আলমেরা তাদের যৌবন চলতেছে, মানে কোন যৌবন, যে ক্ষমতার যৌবনকাল, সবে মাত্র ক্ষমতায় তারা আসছেন। আপনি যেভাবেই বলেন না কেন, ডক্টর ইউনূস সরকারে যতদিন থাকছেন, এর সার্জিসরাও ততদিন সরকারে ছিলেন, এটাই বাস্তবতা। তারাই সরকারকে নিয়োগ করছিলেন, কারণ সরকারের নিয়োগকর্তা তারা। তাহলে কি আপনি বলতে পারেন তাদের পাওয়ার ছিল না? ওরে হুঙ্কার, ওরে গর্জন। রাজনীতিবিদ যাদের অভিজ্ঞতা আছে, যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতি করতেছেন এবং বাংলাদেশকে সার্ভিস দিতেছেন,
সেই জায়গাতে সেই সমস্ত প্রবীণ রাজনীতিবিদদের হেয় করতেও তো সার্বিস আলমেরা ছাড়েন নাই। তারা তো বিভিন্নভাবে বক্তব্য দিচ্ছেন, তারা এমনভাবে কথা বলছেন মনে হয় যে তারাই এই বাঙালি জাতির একমাত্র শ্রেষ্ঠ সন্তান। অতীতে বাঙালির জাতির মধ্যে বা এই বাংলাদেশে আর কোনো মানে সেই মাপের নেতাই নাই। 1947-এ পাকিস্তান ভাগ হয়েছে, ভারত থেকে পাকিস্তান হয়েছে, সেটাই সেই জিন্দাওয়ালি তো সেই কথাই বলেন। দেখেন, আমি আপনাদেরকে সেই ভিডিওটা দেখাই, ভিডিওটা দেখার পরে মূলত আলোচনা করি। এই জমিদারের নাতি তিনি যখন তার যে আসন, তার যে নির্বাচনী এলাকা, সেখানে যখন তিনি শতাধিক মানে 100-রও অধিক তিনি যখন এই প্রাইভেট কার হাইস মাইকো নিয়ে শোডাউন দিলেন, তখনই আলোচনায় আসলো যে দুদিন আগে লোকাল ট্রেনে চলাফেরা করা ব্যক্তি, দুদিন আগে যারা এই যে খুবই একেবারে সাধারণভাবে জীবনযাপন করছেন, মানে অর্থবিত্ত ছিল না, তারা শতাধিক গাড়ি নিয়ে শোডাউন দেয় কিভাবে? এই প্রশ্নটা যখন উঠলো, তখন তিনি কি করলেন? নিজেকে নিজে স্বঘোষিত জমিদারের নাতি নিজেকেই, অথচ তার আপন চাচতো ভাই বলতেছেন যে আমার দাদা যদি জমিদারই হয়ে থাকতো, আমার চাচতো ভাই যদি জমিদারের নাতি হয়ে থাকে সার্জিস আলম, তাহলে আমি কেন করি? এই প্রশ্নটা যখন করলো, তখনই ওই যে আবার চুপসে গেল তার বেলুনটা। আমি আরও আলোচনা করব, তাকে নিয়ে আরও অনেক কথা বলার আছে। আপনারা সে ভিডিওটা আগে দেখুন, সার্জিস আলমের পালানের ভিডিও। সন্ত্রাসীরা, চাঁদাবাজরা এখানে আশেপাশে অনেকে আছে, দেখেন না, খুব ভালো করে দেখেন, সবগুলো বের করবো, সবগুলো আগের দিন আর না, এগুলো করে কে পার পাওয়া যাবে, একদম 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 উত্তরায় ফেলবো সবগুলোকে, কেড়ে বের ভাব যখন বুঝতে পারছে যে বেশি একটা ভালো না, তিনি যে এই যে এতদিন যে কথা বলছেন, তার ওই যে সিন্দাবাদের দৈত্য যতদিন ক্ষমতায় ছিলেন। আশা করছি আজকের এই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে লিখবেন, বরাবরের মতোই আমাদের সাথেই থাকবেন, আপনাদের মতামতগুলো সেগুলোর আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করছি এই যে সার্জিস আলম, মানে এগুলোর আসলে ভবিষ্যৎ কি? তারা তো এখন নেতা হয়েছে, ছাত্র আন্দোলন থেকে কোথায় এসছে এবং তারা এখন নেতা হয়েছে। তো তারা এই যে বিএনপির নামে, তিনি আর কি বিএনপির নামে এত বড় একটা কথা বলেছে যে সব কিছু করে, মানে বাংলা ভাষায় বলতে গেলে যে দুর্নীতি করে, সব কিছু করে, ঝুলাই সনদের সব কিছু মিশে ফেলে বিএনপি দল গঠন করেছে, সরকার গঠন করেছে, মানে এরকম কিছু একটা বলেছে যা আপনারা ভিডিওতে